ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, আশা বিএনপির। ভোটের পরিবেশ নিয়ে সংশয় জামায়াতের। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না। উত্তরে 4 জেলাতে এনসিপির জনসংযোগ পথসভা পাবনা থেকে পৌঁছেছে কুষ্টিয়াতে। জুলাই ঘোষণাপত্রের দাবিতে 3 আগস্ট ঢাকা আসার আহ্বান। এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন, সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ 3 আগস্ট ঢাকায় আসবে। যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল, যে সকল মানুষ শহীদ হয়েছিল, তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে। কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জুলাইয়ের সনদ ঘোষণার ব্যাপারে আশাবাদী কমিশন। জরুরি অবস্থা জারির বিধান পরিবর্তনে একমত হলো দলগুলো। প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আদালতের সম্প্রসারণ হওয়া দরকার। উপজেলা আদালত বা অধস্তন আদালত বিকেন্দ্রীকরণ বিষয়ে একটি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। রাজনৈতিক সরকার অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটে শেষ পর্যন্ত বাস্তবায়নের দিকে নাও যেতে পারে, অন্তত ওনারা যেন একটা ফ্রেমওয়ার্ক করে যান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছে আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতির জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল এবং আলোচনা সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল বলেছেন, বাধা বিপত্তি পেরিয়ে বিএনপি নেতৃত্বেই হবে নতুন বাংলাদেশ। গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তার বাস্তবায়নে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল সহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভায় যোগ দেন মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় নির্বাচন পেছানোর ইস্যুতে একটি দলকে দায়ী করেন তারা। একই দল বারবার বলতেছে নির্বাচন হবে, আবার বলছে এ অবস্থায় নির্বাচনে যাওয়া যায় না, আবার বলছে পিআর পদ্ধতি। এই নাম বাংলাদেশের লোক কখনো শোনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা পিআর পদ্ধতি কথা বলছে তারাও পিআর সম্বন্ধে সঠিকভাবে জানে না। আওয়ামী লীগ এদেশ থেকে চলে যায় নাই, আওয়ামী লীগের টাকাও শেষ হয়ে যায় নাই। এই লুটের টাকা এবং অন্ধকারে থেকে এই যে দল ঘোলাপানি সৃষ্টি করছে, এই ঘোলাপানিতে তারা স্বীকার করতে পারে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিয়ে বিএনপির স্বপ্ন তুলে ধরেন মির্জা ফখরুল। তবে বিষয়টা যে সহজ হবে না তারও ব্যাখ্যা করেন তিনি। 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ। এই 31 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, তারা এখন সামনের দিকে এগোতে চায়। সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতির জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দেন মির্জা ফখরুল। সেই সাথে প্রস্তুতি নিতে বলেন নেতাকর্মীদের। নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটিস তৈরি হবে না। সবশেষ জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন দলের মহাসচিব। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন। এখানেই 19 জুলাই জাতীয় সমাবেশের ডাক দিয়েছে এই দলটি। গোলাম পরোয়ার জানিয়েছেন, নির্বাচনের পরিবেশ যাতে অবাধ এবং নিরপেক্ষ হয় সেই দাবি জানানো হবে এই সমাবেশ থেকে।
জানানো হবে 7 দফা দাবি। বলেছে নির্বাচন পেছানোর কোনো বক্তব্য জামায়াতে দেয়নি, তারা কেবল ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়েছেন। এই মাসে জুলাইয়ে সনদ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এই জনসভা সফল করতে সব ধরনের সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন গোলাম পরোয়ার। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না। আর যারা করবেন আমরা তাদেরকেও মেনে নেব না। জুলাই অভ্যুত্থানকে যেভাবে খারিজ করে দেওয়ার অপচেষ্টা চলছে, সেটি রোধেই এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। আর এই জন্যই আগামী 3 আগস্টে ঢাকায় আসবে জনতা। জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে, সেই একইভাবে বাংলাদেশ বিনির্মাণ করা হবে। 7ম দিনে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনায় পদযাত্রা করে এনসিপি। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির 7ম দিন সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হয় গাড়িবহর। এর আগে গণমাধ্যমের সাথে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির জন্যই আগামী 3 আগস্ট ঢাকায় আসবে মানুষ। এই অভ্যুত্থানকে যেভাবে ডিলিজিটিমাইজ করা হচ্ছে, যেভাবে খারিজ করে দেওয়া হচ্ছে আবেগের কথা বলে, যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ 3 আগস্ট ঢাকায় আসবে। দুপুরে এনসিপির পদযাত্রার গাড়িবহর পৌঁছায় নাটোরের ঢালান বাজারে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। পরে শহরের উদ্দেশ্যে রওনা হয় গাড়িবহর। স্টেশন বাজার থেকে পায়ে হেঁটে স্বাধীনতা চত্বরে যান নেতাকর্মীরা, সেখানে হয় পথসভা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া হবে না। এই গণ অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল, যে সকল মানুষ শহীদ হয়েছিল, তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে, সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি, তাই আমরা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত এই রাজপথ ছেড়ে না দেই। আর কখনোই আপনারা চোখ বুজে কোন চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব মেনে নেবেন না, কারণ আপনাদের কাছে এই শহীদের পরিবারে আমানত রেখেছে এই দেশটাকে। পরে নাটোরের বনপাড়া হয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়িবহর। বিকেলে পৌঁছায় সিরাজগঞ্জে। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সভায় বক্তব্য দেন নেতারা। আপনাদের সন্তানেরা মাঠে ছিল, পুলিশের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। আমার দেশ তোমার দেশ। এরপর পাবনাতেও গণসংযোগ ও পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। জরুরি অবস্থা জারির বিষয়ে সংবিধানে বিদ্যমান যে বিধান রয়েছে তা পরিবর্তনেও রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তবে বিএনপি বলছে পরবর্তী সংসদে নেওয়া হবে এই সিদ্ধান্ত। এমন দাবির বিরোধিতা করেছে এনসিপি। দলটির দাবি গণপরিষদ নির্বাচনের, এছাড়া প্রান্তিক পর্যায়ে বিচার প্রত্যাশীদের ভোগান্তি কমাতে আদালত বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলা পর্যায়ে আদালতের সম্প্রসারণ নিয়ে সংবিধান সংশোধনের বিষয়ে সম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় পর্যায়ের 10ম দিনের সংস্কার আলোচনা। এদিন 3টি বিষয়ে নির্ধারিত থাকলেও আলোচনা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ ও জরুরি অবস্থা জারির প্রস্তাবে। শুরুতে নাগরিক সেবা আরও গতিশীল করতে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে ঐক্যমত্য হয় সবকটি রাজনৈতিক দলের। উপজেলা পর্যায়ে প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আদালতের সম্প্রসারণ হওয়া দরকার। জেলা থেকে উপজেলা পর্যন্ত নিয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে
ঐক্যমত কমিশনের যে প্রস্তাবটা দিয়েছে এটা আমরা সমর্থন করেছি। উপজেলা আদালত বা অধস্তন আদালত বিকেন্দ্রীকরণ বিষয়ে একটি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। আমরা কমিশনকে এটা বলেছি যে রাজনৈতিক সরকার অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটে শেষ পর্যন্ত বাস্তবায়নের দিকে নাও যেতে পারে, অন্তত ওনারা যেন একটা ফ্রেমওয়ার্ক করে যান এবং কিছু কাজ এগিয়ে নেন। চৌকি আদালতের পরিবর্তে যে স্থায়ী আদালতগুলো করা হবে সেখানে যেন পূর্ণাঙ্গভাবে আদালতের অবকাঠামো নির্মাণ করা হয়। মধ্যাহ্নভোজের বিরতির পর আলোচনা শুরু হয় জরুরি অবস্থা জারি নিয়ে। এ বিষয়ে বিদ্যমান বিধান পরিবর্তনেও সম্মত হয় দলগুলো। তবে বিষয়টি পরবর্তী সংসদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়ার কথা বলে বিএনপি। তাদের এমন দাবির বিরোধিতা করে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদের লিখিত অনুমোদনের ভিত্তিতেই জরুরি অবস্থা ঘোষণা করবেন, এটা প্রস্তাব আমরা একটা দ্বিমত করেছি। এই বিস্তারিত বিষয়গুলো পরবর্তীতে জাতীয় সংসদে আলোচনা ক্রমে একটা বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে সেটা নির্ণয় করা সঠিক হবে। সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অবশ্যই বাংলাদেশে নতুন কাঠামোকে বাস্তবায়ন করতে, নতুন বন্দোবস্তকে বাংলাদেশের রাজনীতির জন্য কার্যকর করতে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। সংলাপ শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেন। জানান, জরুরি অবস্থা ও আদালতের কার্যক্রম সম্প্রসারণ ইস্যুতে হয়েছে ঐকমত্য। রাজনৈতিক দল ও জোটগুলো উপজেলা পর্যায়ক্রমে অধস্থন আদালত সম্প্রসারণের ক্ষেত্রে একমত পোষণ করেছে। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। কমিশন দলগুলোর আকাঙ্ক্ষা ধারণে সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। বলেন, ঐকমত্যে পৌঁছানো না পর্যন্ত সংস্কার আলোচনার ইতিবাচক এই ধারা অব্যাহত থাকবে। অব্যাহতভাবে আগামী দিনগুলোর আলোচনায় আমরা জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আরও অনেকটা পথ অগ্রসর হতে পারব। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরু হবে কিনা জানা যাবে বৃহস্পতিবার। সোমবার শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা এবং কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তবে সুযোগ থাকলেও মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন বা শুনানি করেননি সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী। জুলাই আন্দোলনে 1400-র বেশি মানুষকে হত্যার মূল আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন দমাতে হামলা, মামলা আর গুম হত্যার মাস্টারমাইন্ড হিসেবে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে চলছে বিচার কাজ। সোমবার জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। তাদের বিচার শুরু হবে কিনা 10 জুলাই বৃহস্পতিবার ফয়সালা জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালে তিনি বলেন, আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা। তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি তার। পাশাপাশি ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেননি বলেও দাবি করেন তিনি। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। আর তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, অভিযোগ সত্য নাকি মিথ্যা এর প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণে। বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। এদিন হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ 5টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। মানুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।
কোনো হতাশা নয়, নির্বাচনের আগেই জুলাই হত্যার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্র নিয়ে শ্রাবণ বিদ্রোহ প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে এমন কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আর উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ যেন আবারও ফিরে না আসে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। এবং যে শহীদদের যে নির্দেশ, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্র নিয়ে শ্রাবণ বিদ্রোহ প্রামাণ্যচিত্র তৈরি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জাতীয় জাদুঘরের এই প্রিমিয়ার শোতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, শহীদ পরিবারের স্বজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের সাথে সমপ্রার্থী হয়েছেন। তথ্যচিত্রের শুরুর আগেই কথা বলেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজনরা। শহীদ আবু সাইদের বাবা বলেন, বৈষম্যহীন দেশ গড়তেই তার সন্তান শহীদ হলেও হত্যাকারীদের এখনো আইনের আওতায় আনা হয়নি। হত্যাকারীদের বিচার করে জুলাই সনদ ঘোষণার দাবি জানান শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা। আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি, হয়তো আমি দেখে হয়তো মরে যাব। সেই আশাটা আমার আর বুঝলো না, ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমাকে গতকালকে বলছে, মা আমার প্রিয় বাবা কখন আসবে? দেখলাম তার চোখ মুখ অন্ধকার। অনুষ্ঠানে উপদেষ্টারা বলেন, জুলাই আন্দোলনকে বিতর্কিত করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই। বাংলাদেশ যেন ফ্যাসিবাদের যে কবর দিয়েছে সেই কবরের থেকে যেন কখনো ফ্যাসিবাদ আর মাথা তুলতে না পারে, এটি আমাদের আকাঙ্ক্ষা হোক। শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে গণতান্ত্রিক এবং সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারবো। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই, নির্বাচনের আগেই হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে যাচ্ছি এবং আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। আইন উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক মহাকাব্যিক আন্দোলন, যে আন্দোলনে দেশের শিক্ষার্থীরা সহ সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে সফল করেছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শ্রমিকদের অবৈধভাবে বিভিন্ন পদে পদোন্নতির অভিযোগে সিটি কর্পোরেশন এবং টাইগার পাস নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানের সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরবর্তী সচিব বরাবর বিস্তারিত উত্থাপন করা হয়েছে। এরই প্রেক্ষিতে দুদকের টিম চসিক শ্রমিকদের অবৈধভাবে পদোন্নতি সংক্রান্ত নথি পর্যালোচনা করে। পর্যালোচনায় মোহাম্মদ রকুনুজ্জামান, রশিদ আহমেদ, জাহিদুল্লাহ হাসান এবং SM রাফিউল হক মনিরিকে শ্রমিক পদ থেকে উপ সহকারী প্রকৌশলী পদে পদায়নের সত্যতা পাওয়া যায়। পরে চসিক কর্তৃপক্ষের কাছে অস্থায়ীভাবে কর্মরত এবং শ্রমিক পদ থেকে উপ সহকারী প্রকৌশলী পদে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের তালিকা সহ অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রেকর্ডপত্র চেয়েছে দুদক। পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে শেষ হয়েছে 3 দিনব্যাপী সোহাদায়ে কারবালা মাহফিল। চরণদ্বীপ দরবার শরীফে অনুষ্ঠিত মাহফিলের শেষ দিনে বক্তারা মহরম মাসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেছেন। এই সময় অসত্য এবং জুলুমের কাছে মাথা নত না করা, সত্যের কাছে সাথে থাকা এবং কারবালা প্রান্তরের শিক্ষা সবাইকে অনুসরণের আহ্বান জানিয়েছেন এই সময় বক্তারা। মাহফিলে শেখ শহীদুল্লাহ ফারুকী, মনিরুল ইসলাম, আবুল হাসান, ওমায়ুর রিজভী সহ আলেম ওলামারা বক্তব্য রাখেন। কক্সবাজারে বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কক্সবাজারে একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়েছে। এই সময় বক্তারা বলেছেন, ইলেকট্রনিক ব্যবসায়ীদের কল্যাণ এবং মুনাফা বৃদ্ধির লক্ষ্যে মূলত সংগঠনের পথ চলা। সকলে মিলেমিশে পণ্যের গুণগত মান ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই সময় এরপর কক্সবাজার জেলা কমিটি গঠন এবং নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে।
দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।